إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العلي العظيم। সূরা বনী ইসরাইল এর 13 ও 14 নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবালগ্নে করে রেখেছি। কিয়ামতের দিন তাকে বের করে দেখানো হবে একটি কিতাব, যা সে খোলা অবস্থায় পাবে। অতঃপর তাকে বলা হবে, পাঠ করো তুমি তোমার কিতাব। আজ তোমার হিসাব গ্রহণের জন্য নিজেই তুমি যথেষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন ৭৩, মাননীয় সদস্য জনাব নুরুন নবী চৌধুরী, ভোলা ৩, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নুরুন নবী চৌধুরী, ১১৭, ভোলা ৩, তারকা চিহ্নিত প্রশ্ন ৭৩ আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন ৭৩ সংসদে উত্থাপিত হল। মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৭৩ উত্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৬টি ক্যাডারে বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারের শূন্য পদে এবং নবসৃষ্ট পদে নিয়োগ প্রদান করে। শুরুতে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হতে শূন্য পদের অধিযাচন জনপ্রশাসন মন্ত্রণালয় সংগ্রহ করে। উক্ত শূন্য পদের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে ক্যাডার নিয়ন্ত্রণকারী সকল মন্ত্রণালয়ের একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শূন্য পদের সংখ্যা সুনির্দিষ্টকরণ করা হয়। পরবর্তীতে সারসংক্ষেপ প্রেরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে শূন্য পদ সংখ্যা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে প্রেরণ করা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন উক্ত শূন্য পদের আলোকে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সরকারি কমিশন সুপারিশকৃত প্রার্থীর তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে। উক্ত সুপারিশকৃত প্রার্থীদের যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক চাকরির জীবন বৃত্তান্ত যাচাইপূর্বক উপযুক্ত প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ প্রজ্ঞাপন জারি করে। বিসিএস নিয়োগ
পদ্ধতিটি একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ। তবে কখনো কখনো নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পরও কোনো মন্ত্রণালয় হতে সাপ্লিমেন্টারি অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে। বিসিএস এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশকৃত নন এমন প্রার্থীদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের নন ক্যাডার নবম থেকে 12তম গ্রেড শূন্য পদের অভিযাচনের পরিপ্রেক্ষিতে নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা 2023 অনুযায়ী নন ক্যাডার নবম থেকে 12তম গ্রেড পদে নিয়োগের সুপারিশ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর উক্ত শূন্য পদে জনবল নিয়োগ প্রদান করে। এ যাবৎ 40, 41তম, 41তম এবং 43তম বিসিএস এর মাধ্যমে নন ক্যাডার নবম থেকে 12তম গ্রেড পদে মোট 7,447 জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সরকারের প্রাতিষ্ঠানিক কলেবর বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার সংখ্যা বৃদ্ধি পেলে পদসংখ্যা বৃদ্ধি পায় এবং বাড়তি লোকবলের চাহিদা সৃষ্টি হয়। তৎপ্রেক্ষিতে বিভিন্ন বিসিএস ও উত্তীর্ণদের চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব নুরুন নবী চৌধুরী একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এই শূন্য পদগুলো বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন অধিদপ্তর, ডাক্তার, শিক্ষক সহ সারা বাংলাদেশে এখনো অনেক পদায়নে আমরা আমাদের পদায়ন করতে পারছি না। বিধায় বাংলাদেশের মানুষ যেটা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো এক্ষেত্রে এই শূন্য পদগুলো দ্রুত আরো কিভাবে উদ্যোগ নিয়ে এগুলো যত দ্রুত এগুলো পূরণ করে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে তাদের সেবা প্রাপ্তির সুযোগ করে দিবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা সবসময়তেই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আমাদের দপ্তর সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা আমাদের যে চাহিদাপত্র সেটি নিয়ে থাকি, যে প্রতি বছর কতজন প্রয়োজন হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা সেটি চাহিদাটি সংগ্রহ করে থাকি। যেরকম 41তম বিসিএস এ 2516টি ক্যাডার পদের জন্য আমাদের চাহিদা ছিল, সেটি প্রায় ইতিমধ্যে আমরা প্রায় 4,04,000 আবেদন পেয়েছি এবং এরপরে আমাদের 39তম বিসিএস এ এবং 42তম বিসিএস বিশেষ বিসিএস ছিল, সেখানে ডাক্তার নিয়োগ হয়েছে এবং 43তম বিসিএস এ প্রায় 2163টি আমরা চাহিদা পেয়েছি এবং সে অনুযায়ী প্রায় 4,42,000 প্রার্থী সেখানে আপনার আবেদন করেছে। এভাবে কিন্তু প্রতি বছর আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদের চাহিদার প্রেক্ষিতে 26টি ক্যাডারে আমরা কিন্তু সেটি নিয়ে থাকি। এরপরেও আমাদের কিন্তু নন ক্যাডার যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমাদের নবম থেকে 12তম পদে আমরা কিন্তু আমাদের নিয়োগ আমরা করে থাকি। সেটিও কিন্তু আমরা নির্ধারণ করে থাকি বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে। এছাড়াও কিন্তু আমাদের 13 থেকে 16 এবং 17 থেকে 20 এই গ্রেডে আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা তারা নিজেরাই কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো করে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে পুরো চাহিদা, সেই চাহিদাগুলো কিন্তু আমরা নিরূপণ করে থাকি সব সময় এবং সেটির প্রেক্ষিতে কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়ে আসছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন
যাতে করে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা নিয়োগদান করতে পারি। আমরা খুব দ্রুত ভিত্তিতে সেই কাজটি আমরা করে আসছি। আমাদের এই অল্প সময়ের মধ্যে বিশেষ করে 41, 42, 41, 43 এবং এই রিসেন্ট আমাদের যে বিশেষ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় 7,447 জনকে আমরা এই গত 5 বছরে আমাদের বিশেষ ক্যাডারে নিয়োগ দিতে পেরেছি। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন আমাদের নন ক্যাডার এবং অন্যান্য গ্রেডে আমরা অনেক সংখ্যক আমরা ইতিমধ্যে নিয়োগ দিতে পেরেছি। তো আপনি মাননীয় সংসদকে সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই যে তিনি ভালো প্রশ্ন করেছেন। তবে নিশ্চয়ই আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নিচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমাদের চাহিদা থাকা সাপেক্ষে আমরা নিয়োগ প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম, চাঁদপুর 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের কাছে জানতে চাচ্ছি, সরকারের চাকরিতে যোগদানের যে বয়সসীমা আছে এটা অনেক আগে নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাংলাদেশের জনগণের 62 সাল থেকে প্রায় 72 এসে পৌঁছেছে। এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে যে আপনি যদি সরকারের চাকরিতে যোগদানের যে বয়সসীমা এটা শিথিল করে অন্তত 35-এর কাছে নিয়ে যান, তাহলে এদেশে যে আমাদের তরুণ এবং যুব সমাজ যারা হতাশায় ভুগছে, কর্মসংস্থান হচ্ছে না, তাদের একটা বিরাট অংশ এখানে প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে। এটা শুধু বিসিএস-এর ক্ষেত্রেই নয়, আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব এই বয়সসীমা শিথিল করার সময় এসেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে হতাশায় ভুগছে, তাদেরকে বয়সসীমা শিথিল করে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা সময় হয়ে গেছে। আমার মনে হয় এ ব্যাপারে আমরা সেই যে আমাদের না একটা মনোভাব, এখান থেকে বেরিয়ে এসে হাতে চলে আসতে হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং আপনারা নিশ্চয় জানেন যে গত 15 বছরে শেখ হাসিনা সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে আপনারা নিশ্চয় জানেন যে চাকরির প্রবেশ বয়স ছিল 27 বছর, সেখান থেকে বৃদ্ধি করে সেটি 30 বছর উন্নীত করা হয়েছে। সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে তাদের জন্য 32 বছর করা হয়েছে এবং চাকরি থেকে রিটায়ারমেন্টের বয়স ছিল 57 বছর এবং সেটি বাড়িয়ে আরো 2 বছর বাড়িয়ে 59 করা হয়েছে। আমরা কিন্তু সবসময়তেই আমাদের যে যুগের সাথে তাল মিলিয়ে দেশের অর্থনীতি, দেশের যে আমাদের পরিকল্পনা, আমাদের যে রূপকল্প, সমস্ত কিছু আমরা কিন্তু বিবেচনা করেই চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় আমাদের এই জনবল কাঠামো এবং নিয়োগ প্রক্রিয়া এই বিষয়গুলো সবসময় আমরা কিন্তু আধুনিকায়ন আমরা করে থাকি, যুগের সাথে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে চাকরিতে প্রবেশ এবং চাকরি থেকে আপনার যে আমাদের বেরিয়ে যাওয়ার যে বয়সটি সেটি কিন্তু অনেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে একটি শৃঙ্খলা, কারণ সরকারি চাকরিতে আপনার যে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন একটি বেশ আকর্ষণ তৈরি হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মেধাবীরা এই ক্যাডার সার্ভিসে যোগদান করছে। কারণ ইতিমধ্যে সরকারি যে চাকরির যে পরিবেশ থেকে শুরু করে আমাদের বেতন কাঠামো থেকে শুরু করে এই বিষয়টি কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে একটা বড় আকর্ষণ একটি তৈরি হয়েছে। কারণ এখানে সরকারের যে কাজের সাথে সম্পৃক্ত হতে পারাটা একটা সম্মানের বিষয় এবং একই সাথে জব সিকিউরিটি থেকে শুরু করে আমাদের যে বেতন কাঠামো সেটিও অত্যন্ত সুন্দর এবং কাজের পরিবেশে অনেক সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি নীতিগত সিদ্ধান্তর বিষয় যে আমরা সবসময় বলে আসি
যে আমরা সবসময় ফ্রেশ যারা গ্র্যাজুয়েট তাদেরকে রিক্রুট করতে চাই, এটা সরকারের একটা পলিসি। আমরা কিন্তু আমাদের বিসিএস এর মাধ্যমে আমরা দেখে থাকি যে সাধারণত 23 বছর বয়স থেকে কিন্তু তারা 22 থেকে 23 বছর বয়সে তারা বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং তাদের জন্য প্রায় মিনিমাম 6 থেকে 7 বছর হাতে সময় থাকে তারা এই বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে, ক্যাডার সার্ভিসে এবং অন্যান্য সরকারের যে চাকরি আইনের সাথে সম্পর্কিত যে সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে যেখানে সরকারের আইনগুলো মানা হয় সেই প্রতিষ্ঠানে তারা কিন্তু যোগদান করছে এবং যোগদান করার যথেষ্ট সময় তারা কিন্তু পাচ্ছে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন, আমরা প্রশ্ন উত্তরেও বক্তব্য দিয়েছি এ বিষয়ে। তবে আমরা সবসময়তেই কিন্তু আমরা আমাদের যুগের প্রয়োজনে আমাদের নতুন যদি সুবিধা যেটি করলে ভালো হবে সবসময় এই বিষয়গুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করে থাকি। তবে আমি মনে করি এটি নীতিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা চাকরি বয়স আগামীতে বাড়াবো কি বাড়াবো না বা কি বাড়ালে ভালো হবে কিনা এটি আমার মনে হয় যে আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এটা নিয়ে অবশ্যই আমরা ভবিষ্যতে আরো আলাপ আলোচনা করার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার পূর্ববর্তী সাংসদ যে প্রশ্নটি করতে চেয়েছিলেন যে বয়সীমা 35 করবে কিনা, আমি সেটি করতে চেয়েছিলাম। তবে আমি আজকে পত্রপত্রিকায় দেখলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী বয়সসীমা 35 বাড়ানোর জন্য ডিউ লেটার দিয়েছেন। এই বিষয়টি আমি একটু জানতে চাই, আসলে কি এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য একটি আপনার পত্রিকার একটি খবর আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো ইতিমধ্যে আমরা একটি পত্র পেয়েছি, মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন। আসলে বিষয়টি তো আমি বলেছি যে এটি আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 74, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, লক্ষ্মীপুর 4, অনুপস্থিত। কাজী নাবিল আহমেদ, যশোর 3, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কাজী নাবিল আহমেদ, 87, যশোর 3, তারকা চিহ্নিত প্রশ্ন 74, জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, 277, লক্ষ্মীপুর 4-এর পক্ষে মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 74 সংসদে উত্থাপিত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 74-এর উত্তর। মাননীয় সংসদ সদস্যকে প্রথমেই ধন্যবাদ আপনার মাধ্যমে। বর্তমানে লক্ষ্মীপুর জেলাধীন রামগতি ও কমলনগর উপজেলা কোর্টে সহকারী জজ পদের কোনো পদ শূন্য নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য কাজী নাবিল আহমেদ, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর সমীপে আমি জিজ্ঞাসা করছি যে আমাদের যশোর জেলা একটি সুপ্রাচীন জেলা, ব্রিটিশ ভারতের প্রথম জেলাগুলোর মধ্যে অন্যতম। আমাদের যশোর জেলাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানতায় আমাদের 2017 সালে মাননীয় আইনমন্ত্রী তত্ত্বাবধানে একটি নতুন সুদৃশ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করা হয়, যেটা 12 তলা, যার মাধ্যমে কিন্তু আমাদের বিচার কার্য আরো সুন্দরভাবে ভালোভাবে করা কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে এবং দূর দূরান্ত থেকে বিচার প্রার্থীরা এসে তারা বিচারের তারা সুবিধা পাচ্ছেন, তারা বিচার পাচ্ছেন। আমি মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি, যেহেতু একটি বিচার কার্য পরিচালনা করার জন্য আমাদের বেঞ্চ এবং বারের মধ্যে
আমাদের সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি এবং বেঞ্চ এবং বারের মধ্যে অত্যন্ত একটা গভীর সম্পর্ক থাকে। কিন্তু যশোরের বার যেটি, সেটাও কিন্তু একটা অত্যন্ত সুপ্রাচীন বার। আমার যতদূর সম্ভব স্মরণে 1880 সালে এই বারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আমাদের যশোরের তৎকালীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শহীদ মশিউর রহমান, যিনি তখন এমএলএ নির্বাচিত হয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে তাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তিনিও কিন্তু এই বারের কিন্তু সভাপতি ছিলেন। ইতিমধ্যে 2019 সালে আমাদের তৎকালীন বারের আমাদের সভাপতির মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর সমীপে কিন্তু আমাদের আবেদন দেওয়া আছে আমাদের বারের জন্য একটি নতুন ভবন নির্মাণ করার জন্য। মাননীয় আইনমন্ত্রী কি বলবেন কি আপনার মাধ্যমে যে এই ভবনটি নির্মাণ করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই সংসদকে জানাতে চাচ্ছি যে মাননীয় স্পিকার, সরকারের কিন্তু বার অ্যাসোসিয়েশন বিল্ডিং করার জন্য কোনো বরাদ্দ দেওয়ার কোনো হেড নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড থেকে আমরা এই বার নির্মাণ করার, বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণ করার অনেক প্রকল্প হাতে নিয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে যেখানেই এই বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে তার কাছে যেন টাকা চাওয়া হয়, এবং সারা বাংলাদেশেই আমরা সেটা করার ইচ্ছা রাখি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে যশোর ইনক্লুডেড। তো সেই জন্য যশোরেও ইনশাআল্লাহ এই বিল্ডিং হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, ঢাকা শহরে মানুষ আছে 2.25 কোটি, কতগুলা থানা, কতগুলা জেলা, ইউনিয়ন, অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা, এবং এইটা আমাদের জন্য জানেন নামজারি, শেয়ার ট্রান্সফার, উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে। আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোর্ট যথেষ্ট কিনা? আরেকটি হচ্ছে কি 138 এর একটাই প্রশ্ন। ধন্যবাদ। একই সাথে রিলিভেন্ট স্পিকার, মানে স্পিকার আপনি আইনের মানুষ, ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই 10 বছর 11 বছর 4বার এই নির্বাচনে জয়ী হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরো বাড়ানোর, এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব, যাতে মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস, সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন 138 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি, সেখানে জটিলতা হচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য, এবং তড়িৎ যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং আরো আমি ওনাকে জানাতে চাই যে এই তড়িৎ শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে, সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3 সম্পূরক প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশে 43 লক্ষ মামলা বিচারাধীন।
তার মধ্যে 37 লক্ষ মামলা নিম্ন আদালতে, 6 লক্ষ মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। 2012 সাল পর্যন্ত যে সংখ্যা বিচারক ছিল সেই অনুযায়ী যে সংখ্যা মামলা ছিল, আজকে এই সরকার বিচারকের পদ, কোর্টের সংখ্যা অনেক বাড়ানোর পরও হারাহারিভাবে বিচারকের চেয়ে মামলার সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাকে ধন্যবাদ যে আপনি অ্যাপিলেট ডিভিশনে কয়েকজন একাধিক জজ নিয়ে করেছেন। আমার প্রশ্ন হলো যে হাইকোর্টে 6 লক্ষ মামলা, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে জাস্টিসদের সংখ্যা আরো বাড়িয়ে এবং নিম্ন আদালতে আপনি জানেন যে ল্যান্ড সার্ভে কোর্টে এক একটা কোর্টে 20 থেকে 30,000 মামলা এই পেন্ডিং। এই সমস্ত মামলার পাহাড় কিভাবে আপনি আপনার সরকার যাতে বিচার কাজ শেষ হয় বা মানুষ বিচার পায় তার কি ব্যবস্থা বা পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। প্রথম কথা হচ্ছে যে মামলার জট বেড়েছে সঠিক, এবং তার সাথে সাথেও কিন্তু আমরা আদালত সৃজন করে এবং বিচারকের সংখ্যাও বাড়িয়েছি। এবং এখনো যেটা আগে কখনো হয় নাই মাননীয় স্পিকার, সেটা হচ্ছে যে আগে কখনো আপনার বিচারকের পদ শূন্য হওয়ার আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ক্যাডারে পরীক্ষা নিয়ে তার একটা রিজার্ভ বিচারকের ব্যবস্থা ছিল না। এখন কিন্তু আমরা সেটা করি যাতে কোনো বিচারক অবসরে গেলে সেই পদটা যেন খালি না থাকে, তড়িৎ যেন আমরা সেখানে বিচারক দিতে পারি। দ্বিতীয় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিচারকের পদ সৃজন এবং আদালত সৃজন, দুইটার জন্যই আমি মাননীয় স্পিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি এবং সেইখানে 158টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। সেটা আসলে পরে অনেক আমার মনে হয় যে মামলার জট কমানোর চেষ্টা করবে। মামলার জট কমানোর জন্য অন্যান্য চেষ্টাও হচ্ছে, সেদিকে না গিয়ে। আর যেটা আরেকটা কথা বলতে চাচ্ছেন যে অবশ্যই দেখা গেছে যে হাইকোর্ট বিভাগে অন্তত পক্ষে বিচারপতি ছিলেন 100 জন, এখন সেটা কমে এসছে, রিটায়ারমেন্টে গেছেন অনেকেই এখন, এবং প্রমোশন এলিভেটেড হয়ে অ্যাপিলেট ডিভিশন গেছেন অনেকেই। সেই ক্ষেত্রে আপনার এখন নেমে এসছে 84 জনের জন্য। আমি যেটা এই সংসদকে বলতে পারি এতটুকু যে মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে খুব শিগগিরই হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিবেন। আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথাও মাননীয় চিফ হুইপকে আপনার মাধ্যমে বলতে চাই যে বিচারপতি নিয়োগের জন্য আইন যেটা করার সেটাও কিন্তু আমরা প্রায় শেষ করে এনেছি, এবং এই দ্বিতীয় পদক্ষেপ যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে এই হাইকোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে যে আইনটা, সেটা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করার জন্য খুব শিগগিরই একটা সময় এবং তারিখ দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 75, মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর 2। আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুদ্দিন চৌধুরী নয়ন, 275 লক্ষ্মীপুর 2, তারকা চিহ্নিত প্রশ্ন 75 এই মহান সংসদে উপস্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 75 সংসদে উত্থাপিত হল। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এবং যিনি প্রশ্ন করেছেন জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, 275 নম্বর তারকা চিহ্নিত, তাকেও ধন্যবাদ। আপনার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2-এর অন্তর্গত রায়পুর সদর উপজেলার একাংশে মিঠা পানির মাছ সংরক্ষণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং বাস্তবায়নাধীন রয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলায় মিঠাপানির মাছ সংরক্ষণের লক্ষ্যে চররমণী মোহন ইউনিয়নের মঞ্জু চৌধুরীর হাট এলাকায় রহমত আলী খালে 2022 এবং 23 অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প মৎস্য অধিদপ্তরের অংশ হিসেবে এর আওতায় একটি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এছাড়াও 2015 থেকে 16 অর্থ বছর পর্যন্ত টুমরুর চর ইউনিয়নের কালীচর জগৎবের মৌজায় মিঠাপানির মাছ সংরক্ষণের জন্য একটি মৎস্য অভয়াশ্রম বিদ্যমান রয়েছে। 2023-24 অর্থ বছরে উক্ত প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি নতুন মৎস্য অভয়াশ্রম স্থাপনের প্রস্তাবনা ও পরিকল্পনা রয়েছে। মিঠাপানির মাছ ও দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়ন জোরদার করা হয়েছে। রায়পুর উপজেলায় ডাকাতিয়া নদীতে 1.5 হেক্টর জলাশয়ে মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। বাঁধ উচ্ছেদ, অবৈধ জাল দ্বারা মিঠাপানির মাছের পোনা ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকায় রায়পুরে 1973 সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটি এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছিলেন। সেই কেন্দ্রটি পুরানো হয়ে যাওয়ায় এটি সংস্কারের প্রয়োজন। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, তিনি এই মৎস্য প্রজনন কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম একটি মৎস্য প্রজনন কেন্দ্র এবং জাতির পিতার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসাবে তিনি এটি সংস্কারের উদ্যোগ নেবেন কিনা এবং মৎস্য চাষীদেরকে মৎস্য আহরণ বিপণনে সহযোগিতা করবেন কিনা মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি সংসদ সদস্যের অবগতির জন্য জানাতে চাই, বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরপরই এই মৎস্য খাত এবং আমাদের এই সম্পদকে তিনি অনেক গর্বের সঙ্গে গৌরবের সঙ্গে উচ্চারণ করে বলেছিলেন যে আমরা যদি এই খাতকে ডেভেলপ করতে পারি তাহলে এরকম দিন আমাদের থাকবে না। বঙ্গবন্ধু যেই স্মৃতিবিজড়িত মৎস্য প্রজনন কেন্দ্রের কথা আপনার এলাকায় বললেন, অবশ্যই বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া যেখানে আছে, যেই প্রকল্প নিয়ে তিনি ভাবনা করেছিলেন, চিন্তা করেছিলেন, উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেটিকে সংস্কার করবার ইচ্ছা এবং সেটি অগ্রাধিকার ভিত্তিতে সেই সংস্কার করবার পরিকল্পনা আমরা গ্রহণ করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য পঙ্কজনাথ বরিশাল 4 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন আছে 99 নম্বর, যেহেতু ওই পর্যন্ত মনে হয় যাওয়া হবে না, এই কারণে প্রশ্ন করে নিতে চাই। আমার প্রশ্নটা ছিল মাননীয় মন্ত্রীর কাছে 99 নম্বর প্রশ্ন, যে জাটকা মৌসুমে কৃষকদের জন্য বরাদ্দ চাল, সেই চাল বিতরণে কেউ যদি অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা। জাটকা নিয়ে আমরা গর্ব করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সাহসী নেত্রী, যিনি আমাদের মেঘনা উপকূলীয় অঞ্চলের একেবারে প্রান্তিক জেলেদের জন্য বিনা পয়সায় জাটকা মৌসুমে তাদের পুনর্বাসনের জন্য 40 কেজি করে চাল 4 মাস দিয়ে থাকেন এবং প্রজনন মৌসুমে 25 কেজি করে চাল দিয়ে থাকেন। এই যে জেলেদের পুনর্বাসনের যে মহতী উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমি গর্ব করে বলতে পারি 1999 সালে যখন আমি বলছি 1999 সালে যখন কোস্টগার্ড পয়দা হয় নাই,
তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা ব্যক্তিগত আবেদন ছিল যে জাটকার ইনফ্যাক্ট তখন চাবিলা ছোট্ট ইলিশের পোনাকে বিক্রি করা হতো। একটা ইলিশের পোনার দাম যখন 1.5 টাকা থেকে 2 টাকা, 3 মাস বাদে সেই ইলিশটা 300 টাকা হতো, 400 টাকা হতো। তখন মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনী ডেভেলপমেন্ট করার পরে জাটকা নিধন বন্ধ হয়েছিল। সেই ফলশ্রুতিতে কিন্তু আজকে জাটকা সংরক্ষণের উদ্যোগ। মাননীয় বলছি, এই জাটকা মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ চাল কোন দুষ্ট জনপ্রতিনিধিরা 80 কেজি 2 মাস অন্তর চাল দেয়, প্রতি মাসে 40 কেজি, 2 মাসে 80 কেজি। 2 মাসে 80 কেজি না দিয়ে 2 মাসে সেই একেবারেই সহজ সরল প্রাণ জেলেদেরকে 40 কেজি করে দিয়ে বাকি 40 কেজি আত্মসাৎ করছেন। ইউএনও, ডিসি সহ রেসপেক্টিভ অফিসারদেরকে ইনফর্ম করার পরেও। ধন্যবাদ মাননীয় সদস্য। জি, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একথা আজকে সারা জাতিই জানে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে প্রান্তিক জনগোষ্ঠী বলেন, হতদরিদ্র মানুষ বলেন এবং গৃহহীনদের ঘর দেওয়া বলেন, তার এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তিনি আন্তরিকভাবেই সেই কাজগুলো সম্পন্ন করে থাকেন। ঝাটকার নিধন বন্ধ করার জন্যে তিনি যে ভিজি চালের ব্যবস্থা করেছেন এবং প্রতিটি জায়গায় যারা জেলেরা তাদেরকে একটা ডেটাবেজের মধ্যে সেই আওতায় এনে তাদের তালিকা সম্পূর্ণ করা আছে এবং তাদের জন্য নির্ধারিত যেই বরাদ্দ, সেই বরাদ্দ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই মন্ত্রণালয় থেকে যথাযথ নির্দেশনা এবং তা পর্যবেক্ষণ করারও ব্যবস্থা রয়েছে। এরপরও মাননীয় সংসদ সদস্য, আপনি যদি সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে কোন জনপ্রতিনিধি এবং কোন চেয়ারম্যান কিভাবে এই চাল আত্মসাৎ করেছেন, এরকম সামান্যতম গ্রহণযোগ্য প্রমাণ যদি আপনি দিতে পারেন, বাংলাদেশের এই আইন অনুযায়ী তার ব্যাপারে সর্বোচ্চ শাস্তি বিধান করবার চেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাটি গ্রহণ করবেন, এতটুকু আশ্বস্ত আপনাকে আমি করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জ 3, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিঠা পানির মাছ শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও এর কদর রয়েছে। ইতিমধ্যে মৎস্য ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ এলাকায় শায়েস্তাগঞ্জে হাওর অঞ্চলের মধ্যে এই নির্বাচনী এলাকাটি অনেক জলমহল রয়েছে। বিগত কয়েক বছরে পলি পড়ে এই জলমহলগুলি অনেকটা ভরাট হয়ে গিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই, মিঠা মাছের সংরক্ষণের স্বার্থে এই জলমহলগুলি পুনর্খনন করে সংস্কার করে আবার নাব্যতা ফিরিয়ে আনা উদ্যোগ নেবেন কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, যে সমস্ত জলাশয়গুলো ইতিমধ্যে ভরাট হয়েছে বা
আমাদের পানির যেই গভীরতা, সেই গভীরতা কমে গেছে, সেগুলো অবশ্যই ভরাট করা হবে, খনন করা হবে। এবং গতকালকে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করবার জন্য বলি, গতকাল কাপ্তাই নদে গিয়েছিলাম পুনঃ অবমুক্ত করার জন্য। আসলে সেই কাপ্তাই নদীর চেহারাটা আমি মলিন দেখেছি এই একই কারণে যে সেখানেও এই ভরাট হচ্ছে এবং পানির গভীরতা কমে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত জলাশয়গুলো যেখানে যেখানে ভরাট হচ্ছে তা পুনর্খননের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন ৭৬, মাননীয় সদস্য জনাব আলী আজম ভোলা ২ অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিতুর রহমান ময়মনসিংহ ৪, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি চলতি অর্থ বছরে ভোলার বোরহানুদ্দিন এবং দৌলত খান উপজেলার নদী ভাঙন প্রতিরোধে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, যদি থাকে তাহলে সেই পরিকল্পনা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্ন পড়বেন না, পরবর্তীতে শুধু উল্লেখ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৭৬ সংসদে উত্থাপিত হল। মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ভোলা জেলার দৌলত খান এবং বোরহানুদ্দিন উপজেলায় নদী ভাঙ্গন প্রতিরোধ কল্পে নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। তবে নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের আওতায় দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলায় নদী ভাঙ্গনের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ রক্ষায় ভোলা জেলা দৌলত খান উপজেলাধীন দৌলত খান পৌরসভা ও চকিঘাট এবং অন্যান্য অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকা মেঘনা নদী ভাঙ্গন হতে রক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় ৬.৭০ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ চলমান রয়েছে, যার প্রকল্প ব্যয় ৫৫৭ কোটি ৩৮ লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ জানুয়ারি ২০২১ হতে জুন ২০২৪ পর্যন্ত। উল্লেখ্য যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৫৫০ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে ভোলা জেলা দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলা মেঘনা নদী ভাঙ্গন হতে পোলডা ৫৬৫৭ রক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় ৮.৯০৪ কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ এবং ৯.৩৪৫ কিলোমিটার বাঁধের ঢাল সংরক্ষণ কাজ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটি ৩০ জুন ২০২১ সালে সমাপ্ত হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিতুর রহমান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্রহ্মপুত্র নদের আমার ময়মনসিংহ সদর উপজেলার শুরু থেকে শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র নদ প্রবাহিত। জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমাদেরকে শহর রক্ষাবাদ করে দিয়েছেন। পরবর্তীতে নেত্রীর কমিটমেন্ট অনুযায়ী ময়মনসিংহের বিভাগীয় শহর গঠন হতে যাচ্ছে, সেটা চরাঞ্চলে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর বাম পাশে। এই বিভাগীয় শহরকে রক্ষার জন্য চর রক্ষাবাদ কিংবা তীর রক্ষার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কোনো পরিকল্পনা আছেন কিনা, যদি থাকেন তাহলে দয়া করে জানাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ জেলা এবং তার আশেপাশে টাঙ্গাইল এলাকাতে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প চলমান রয়েছে এবং সেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরও কিছু প্রকল্প চলমান আছে। এই বিশেষ প্রকল্প এলাকার কথা যেটা মাননীয় সংসদ সদস্য উপস্থাপন করেছেন, এটার বিষয়ে উনি যদি আমার সঙ্গে এসে অফিসে আলোচনা করেন তাহলে আমরা এর বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
মাননীয় সদস্য রণজিৎ চন্দ্র সরকার, সুনামগঞ্জ 1। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 224 সুনামগঞ্জ 1। এমনিতেই আসলে আমরা সারা বছর কোনো না কোনো বিপর্যয়ের মুখে থাকি। ধর্মপাশা উপজেলার সুরমা নদীর পাড়ে বেরিকান্দি গ্রাম থেকে বৌলাইগঞ্জ বাজার হতে নূরপুর গ্রাম পর্যন্ত নদী ভাঙ্গনে অনেকগুলা গ্রাম ইতিমধ্যে বিলীন হয়েছে। কতগুলো বাজার, মসজিদ থেকে শুরু করে অনেক স্থাপনা সেখানে নদীগর্ভে বিলীন হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ যে তিনি এই নদী ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি জানাতে চাই যে আমরা সুনামগঞ্জ, মৌলভীবাজার সমস্ত এলাকার নদী ভাঙ্গন হতে রক্ষার জন্য আমরা প্রতি বছরই আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে থাকি এবং আপনারা জানেন যে সুনামগঞ্জে আমরা এই যে আগাম বন্যা থেকে ফসল রক্ষা করার জন্য আমরা প্রতি বছর আমাদের পুরা মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তারা আমরা সেখানে দিনরাত পরিশ্রম করে সঠিক সময় যাতে করে ফসল আমরা ঘরে নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে লোকজন কাজ করে যাচ্ছে। আমাদের এটা ছাড়াও আমরা সুনামগঞ্জ এলাকাতে আমরা 20টি ছোট নদী খননের একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। ফিজিবিলিটি স্টাডি সেটা শেষ হয়েছে। আমরা এটা একনেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে এটা আমরা পাঠিয়েছি। যে কোনো সময় একনেকে এটা আসলে পরে প্রকল্পটি পাস হলে পরে সেই এলাকার আমরা নদী ভাঙ্গন থেকে আমরা এলাকাকে আমরা রক্ষা করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব AK আব্দুল মোমেন, সিলেট 1। সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2 বছর আগে সিলেট জেলায় আমার এলাকায় ভয়াবহ বন্যা হয়। 75 বছরের মধ্যে শ্রেষ্ঠ বন্যা হয়েছে বলে লোকরা বলেছেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী সেখানে সফর করেন। আমি আমাদের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ দেই। তিনি সাথে সাথে অত্র এলাকায়, সিলেট এলাকায় একাধিক নদীর খননের কাজ 50 বছরে এই প্রথম সিলেট এলাকায় নদী খননের কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করে মাত্র 15 কিলোমিটার নদী খনন হওয়ার পরে আপনার কাজটা বন্ধ হয়ে আছে। এখন আমার ভয় হলো আবার এই বন্যা আসবে, আর যদি উনি এই নদী খনন করে, উনি বারবার আমাকে বলেছেন নদী খনন কাজ চলমান হবে, কিন্তু এখন এগুলো সব বন্ধ হয়ে আছে। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করব, কবে আবার খননের কাজ শুরু হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য উনি আমাকে ইতিপূর্বে কয়েকবারই আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে ওনার সেই খালটি খনন করার জন্য, এবং আমি ওনাকে আশ্বস্ত করেছি যে আমরা সে খাল খননের কাজটি আমরা সম্পূর্ণ করব। আপনারা জানেন যে বাংলাদেশ পুরো পৃথিবী অর্থনৈতিক মন্দার ভিতরে পড়েছে। আমরা কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম কিন্তু আমাদের বন্ধ নাই। আমরা প্রতিদিনই আমরা কাজ করে যাচ্ছি। প্রায়শই আমাদের বিভিন্ন প্রকল্প আমরা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমরা পাশ করিয়ে নিচ্ছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে আজ আমাদের বাংলাদেশে ভাটির দেশের জন্য বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা দেয়, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন যেগুলো আছে, সংসদ সদস্যরা যখনই আমার সঙ্গে যোগাযোগ করে আমরা তাৎক্ষণিকভাবে সেই এলাকার কিন্তু সেই এলাকা মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করি এবং বিভিন্ন প্রকল্প আমরা সঙ্গে সঙ্গে নেওয়ার চেষ্টা করি। বেশি টাকার প্রকল্প হলে পরে 100 কোটি টাকার উপরে হলে পরে সেটাকে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, যেটা একটা নির্দেশনা আছে। 100 কোটি টাকার নিচে হলে পরে আমরা সেই প্রকল্পগুলো পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমরা পাশ করিয়ে আমরা সেই প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করি।
আমি মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, আমি এই বিষয়টি আমি আগামীকালই আমি অফিসে যে দেখে কেন এটা কাজটা আমরা শুরু করতে আবার পারছি না, আমরা এটা দেখে আমি এটা সিদ্ধান্ত নিয়ে ওনাকে আমি ব্যক্তিগতভাবে জানিয়ে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল, নীলফামারী ৩, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, সেটি হলো আমাদের ওখানে তিস্তা নদী প্লাস বুড়ি তিস্তা নদী খনন হচ্ছে, সেখানে 250 থেকে 300 কোটি টাকা সরকারের বাজেট হয়েছে, বাট আজকে প্রায় 1 থেকে 2 বছর ধরে প্রায় হাজার হাজার একর জায়গা ওখানে কিছু দুর্বৃত্তায়ন দখল করে রেখেছে। আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় বারবার বলার পরেও সেই কাজগুলো শেষ করতে পারছে না, কন্ট্রাক্টর সেখানে যেতে পারছে না। আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব যে বিশেষ কোনো ব্যবস্থায় এই বুড়ি তিস্তার যে উন্নয়ন করা সম্ভব কিনা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কাছে আমার একটু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই যে এই বিষয়ে আমি জেলা প্রশাসন সম্মেলনের সময় আমি জেলা প্রশাসকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করেছি এবং এই বুড়ি তিস্তাতে যে সমস্যাটা আছে ওই এখানকার লোকাল লোকজনের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা এই কাজটা সহসাই আমরা শুরু করব। আমরা মনে আশা করতে পারি যে আগামী 2-3 সপ্তাহের ভিতরে সেখানকার কাজ আমরা শুরু করতে পারবো, কারণ এই বিষয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি এবং প্রশাসনের সঙ্গে আমরা বসে আলোচনা করেছি। আমরা পদক্ষেপ নিয়ে এই বুড়ি তিস্তার যে সমস্যাটা আছে সেটা দূরীকরণের জন্য আমরা কাজ চালিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 77, মাননীয় সদস্য জনাব নিজামুদ্দিন হাজারি, ফেনী 2, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী 1, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সংসদ সদস্য 265, ফেনী 1, তারকা চিহ্নিত প্রশ্ন 77 জনাব নিজামুদ্দিন হাজারি, সংসদ সদস্য 266, ফেনী 2 এর পক্ষ থেকে মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 77 সংসদে উত্থাপিত হল। মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প 3য় ধাপে শীর্ষক প্রকল্প গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। প্রস্তাবিত প্রকল্পের ডিবিবিতে ফেনী জেলার 5টি উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের বিভিন্নমুখী প্রক্রিয়ার কারণে আজকে মৎস্য চাষে বাংলাদেশ পৃথিবীতে 3য় স্থানে আছে। আমার এলাকায়ও সেই একই ধরনের মৎস্য চাষে একটা বিপ্লব সাধিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো একটা বিষয়, বছরের পর বছর আমরা ভুগছি। আমরা এখনো আতঙ্কিত, যে কোনো সময়ে পাহাড়ি ঢলে মৎস্য প্রকল্পগুলো ভেসে যেতে পারে প্রতি বছরের মতো। আজকে আপনিও এখানে আছেন, মাননীয় পানি সম্পদ মন্ত্রীও আছেন। আপনার মাধ্যমে দুজনের প্রতি অনুরোধ করব এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য এবং মৎস্যচাষী সহ ওই এলাকার মানুষকে পাহাড়ি ঢল থেকে উদ্ধারের জন্য মুহুরী কহুয়া বন্য নিয়ন্ত্রণ প্রকল্পে অতি দ্রুত বাস্তবায়ন করতে। আর আমার প্রশ্ন হচ্ছে, 5টি উপজেলা অন্তর্ভুক্ত আছে প্রকল্পে। আমাদের ফেনীতে 6টি উপজেলা, ওই 6টির মধ্যে একটি বাকি আছে। আমার ফেনী 1 নির্বাচনী এলাকায় 3টি উপজেলা পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া 3টি অন্তর্ভুক্ত আছে কিনা
এবং না থাকলে ওটি অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মৎস্য ও পশু সম্পদ মন্ত্রীর প্রতি আমার ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই ফেনী জেলার 5টি উপজেলা আমাদের যে তৃতীয় পর্যায়ের প্রকল্প আমরা গ্রহণ করতে যাচ্ছি, তার মধ্যে যদি একটি উপজেলা বাদ থাকে সেটি ইনশাল্লাহ কালকেই অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আখতারুজ্জামান, গাজীপুর 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত আপনার মন্ত্রণালয়ের সফল একটা মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। গ্রামে বসে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা শুনেছি, জনগণ উপকৃত হয়েছে। আশা করি আমাদের জিডিপিতে আপনার মন্ত্রণালয় ভবিষ্যতে আরো বড় অবদান রাখবে। আমার প্রশ্নটি হলো, সারা বিশ্বে টুনা ফিশের একটা ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে। টুনা ইটসেলফ ইজ এ ব্র্যান্ডিং ফিশ। সারা পৃথিবীতে ক্যান ফিশ। জাপান 70,000 মেট্রিক টন ইম্পোর্ট করে। এই যে মালদ্বীপ দেশটা প্রথমত টুনা এক্সপোর্ট করে তাদের ফরেন কারেন্সি আসতো। আর মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর করে এসেছেন, ওরা প্রায় $15 বিলিয়ন টুনা ফিশ বিদেশে প্রসেস করে। আমাদের যে সমুদ্র সীমা বেড়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং আমরা যে ব্লু ইকোনমি গ্রো করতে যাচ্ছি সেটাকে লক্ষ্য রেখে এবং ডাইভার্সিফিকেশন অব দি এক্সপোর্ট এবং লোকাল প্রোডাক্টিভিটি অপটিমাম লেভেলে নেবার লক্ষ্যে টুনা ফিশ এই বঙ্গোপসাগরে এর থেকে টুনা আরোহণ করে প্রসেস করে বিশ্বে ডাইভার্সিফিকেশনের অল্টারনেটিভ হিসাবে টুনার একটা মার্কেট আমরা করতে পারি কিনা, এই বিষয়ে আপনার মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রশ্নকর্তা প্রশ্নটি করেছেন তার অবগতির জন্য বলি যে আপনার এই ভাবনাটি এটি অনেক আগেই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেবেছিলেন বলেই তিনি 262টি ট্রলার লাইসেন্স দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে গভীর সমুদ্র বন্দরে গভীর সমুদ্রে যেই টুনা মাছ আছে সেই জায়গাটায় এই লাইসেন্স দেওয়া যেই ট্রলারগুলো সেখানে যেতে পারে না, এবং তাদের নিরাপত্তাজনিত কারণে আজকে ওই গভীর সমুদ্রে এই টুনা ফিশ বলেন, অন্যান্য ফিশ বলেন, ওই জায়গার অবস্থানটি কি আছে তা এখনো সঠিকভাবে নির্ণয় করা যায় নাই। তবে আপনাকে আমি অনুরোধ করব, জাপানিরা এই টুনা মাছের কি বলে যে বড় ভক্ত, এবং তারা এটাকে তাদের প্রধান খাদ্য হিসেবেই নেয়, এবং আমার যতদূর জানা আপনার তাদের সাথে একটা সম্পর্ক আছে। তো আপনার কাছে আমি আহ্বান জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি গভীর সমুদ্রের যেই আমাদের মৎস্য আহরণের পরিকল্পনা নিয়েছেন, এবং যদি জাপান সহ অন্যান্য বিদেশিরা এই আমাদের গভীর সমুদ্রে আপনি টেন্ডার পার্টিসিপেট করেন, আপনাকে সাহায্য করব। আপনাকে ধন্যবাদ, এবং মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, রংপুর, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আমাদের মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন যে আমরা একটা সময় দেখতাম যে উন্মুক্ত জলাশয়ে
মাছ আহরণ হতো। আপনার অবগত নিশ্চয়ই আছেন, আপনি যোগ্য মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার রংপুর 1 গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী এবং ঘাঘট নদী কবলিত এলাকা, এই এলাকায় একটা সময় প্রচুর মাছ পাওয়া যেত উন্মুক্ত জলাশয়ে। এটা ধীরে ধীরে ভরাট হওয়ার কারণে জেলেরা আজকে মাছ ধরতে পারতেছে না, তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে, সেখানে মাছ আহরণ করতে পারছে না। আপনার কাছে আমার অনুরোধ যে এগুলা কিভাবে আবার সংরক্ষণ করা যায়, অভয়শ্রম করা সহ, যেগুলা ডোবা আজকে ভরাট হয়ে গেছে, বিশেষ করে আমার ঘাঘট নদী সহ অনেক ডোবা আমার এলাকায় এই আপনার পড়ে আছে, এইগুলা খননের মাধ্যমে আবারও আমাদের সেই ঐতিহ্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা বাংলাদেশের এবং আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এর পুনরুদ্ধার দুইটা কারণে হতে পারে। একটা হলো এর খনন কাজ, আর একটা হলো আপনি ওই এলাকার এমপি হিসাবে আপনার একটা বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো ইদানিং এক প্রকারের জাল, এই জাল এক প্রকারের জাল, কারেন্টের জাল। এই জালে শুধু মাছ নয়, মাছের পোনা না, মাছের ডিম সহ খায়। সুতরাং আপনি ওই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এই জায়গাটা প্রোটেকশন দেবেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে আছে তাদের সাহায্য নিয়ে এই জালগুলো আপনি উদ্ধার করেন। আর খননের কাজটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন এবং আমরা আমাদের সেই ঐতিহ্য ফিরে পাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আহমদ হোসেন, নেত্রকোনা 5, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী, আপনি জানিয়েছেন হাউজে যে ফেনী জেলার 5টি উপজেলা আপনার প্রস্তাবিত প্রকল্পে ডিপিপিতে আছে। আমি জানতে চাই সারা দেশের এহেন প্রকল্প কত সংখ্যা আছে, আপনি কি জানাতে পারবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটি হলো ইউনিয়ন পর্যায়ের 3য় ধাপের এই মৎস্য চাষের উপকরণ সরবরাহের ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের দায়িত্বের জায়গা এবং পরিকল্পনার জায়গা। সারা বাংলাদেশে যে কয়টি ইউনিয়ন আছে পূর্বধলা সহ সবগুলোই এর ব্যবস্থায় আনা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের বিগত প্রথম অধিবেশনে মাননীয় সদস্যগণ কর্তৃক কার্যপ্রণালী বিধির 71 ক বিধি মোতাবেক 2 মিনিট করে পঠিত নোটিশ সমূহের উপর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীদের সংক্ষিপ্ত লিখিত বিবৃতি সম্বলিত প্রতিবেদন টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71। আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 54টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন জনাব ননীগোপাল মন্ডল, খুলনা 1, জনাব ABM রুহুল আমিন, হাওলাদার, পটুয়াখালী 1, জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা 1, জনাব মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ 8, জনাব মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 4, জনাব ফাহমি গোলন্দাজ, বাবেল, ময়মনসিংহ 10, জনাব মাহমুদ হাসান, গাইবান্ধা 5, জনাব মাহবুবুর রহমান, চট্টগ্রাম 1, উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা 3, ফরিদুন নাহার লাইলি, মহিলা আসন 43, জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 2, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা 19, ডাক্তার সামিজউদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ 1, জনাব মোহাম্মদ রশিদুজ্জামান, খুলনা 6, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, বগুড়া 5, জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 5, জনাব মোহাম্মদ শামীম শাহনেওয়াজ, পিরোজপুর 3, জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান, যশোর 2, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, চাঁপাইনবাবগঞ্জ 3, নীলুফার আঞ্জু, ময়মনসিংহ 3, জনাব
ADM শহীদুল ইসলাম শেরপুর 3, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সানু শেরপুর 1, জনাব শরীফুল ইসলাম জিন্না বগুড়া 2, জনাব মোহাম্মদ সুলেমান সেলিম ঢাকা 7, জনাব ফেরদৌস আহমেদ ঢাকা 10, জনাব ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোনা 3, জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া 1, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ময়মনসিংহ 11, জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জায়েদি ঝিনাইদহ 2, আব্দুল্লাহ নিগার নাহিদ নিগার গাইবান্ধা 1, জনাব মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর 1, জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর 2, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটওয়ারি নাটোর 4, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম যশোর 6, জনাব SM আতাউল হক সাতক্ষীরা 4, জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর 1, মাসুদা সিদ্দিক রোজি মহিলা আসন 34, জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা 8, সুলতানা নাদিরা বরগুনা 2, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী 3, ফরিদা ইয়াসমিন মহিলা আসন 35, জনাব মহিজউদ্দিন শরীফ হবিগঞ্জ 2, জনাব রঞ্জিত চন্দ্র সরকার সুনামগঞ্জ 1, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ 1, জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা 14, জনাব মোহাম্মদ ইয়াকুব আলী যশোর 5, পারভিন জামান মহিলা আসন 9, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার ময়মনসিংহ 6, জনাব মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ 5, জনাব AK আব্দুল মোমেন সিলেট 1, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ময়মনসিংহ 5, জনাব হাবিবুর রহমান সিলেট 3, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজশাহী 4। নোটিশগুলোর মধ্যে হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান যশোর 2, জনাব ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোনা 3 এবং জনাব AK আব্দুল মোমেন সিলেট 1 এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্যে হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব ননী গোপাল মন্ডল খুলনা 1, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় ভটিয়াঘাটা উপজেলার 1 নম্বর জলমা ইউনিয়নকে পৌরসভায় উন্নতি প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা খুলনা জেলা ভটিয়াঘাটা উপজেলার 1 নম্বর জলমা ইউনিয়নটি খুলনা শহরের নিকটবর্তী। খুলনা শহর সম্প্রসারিত হয়ে জলমা ইউনিয়নের সকল ওয়ার্ড দ্রুত ঘনবসতিপূর্ণ একটি জনাঞ্চলে পরিণত হয়েছে। উক্ত ইউনিয়নের ভিতর 3টি পুলিশ থানা যথা ভটিয়াঘাটা লবণছড়া হরিণটানা দ্বারা নিয়ন্ত্রিত। জলমা ইউনিয়নের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের র্যাব 6 এর কার্যালয়, শেখ রাসেল ইকো পার্ক, খুলনা মোংলা রেল ব্রিজ অবস্থিত বিভিন্ন প্রকার ব্যবসায়িক স্থাপনা রয়েছে। ফলে এখানকার জনসংখ্যা আকস্মিকভাবে 2 লক্ষাধিক অতিক্রম করেছে। জলমা ইউনিয়ন পরিষদে সীমিত বরাদ্দে অত্র অঞ্চলে নিত্য নূতন গড়ে ওঠা মানুষের বসত বাড়ি, রাস্তাঘাট, পয়ঃপারে স্বাস্থ্য বর্জ্য ব্যবস্থাপনা সামলাতে অসহায়। দ্রুত বর্ধনশীল জনপদের অপরিকল্পিত শহর গড়ে ওঠার কারণে নানা প্রকার সমস্যা তৈরি হওয়ার ফলে বর্তমান ইউনিয়ন পরিষদের পক্ষে মোকাবেলা করা অসম্ভব। উপরোক্ত বিষয়াদি বিবেচনায় এনে ভটিয়াঘাটা উপজেলা 1 নম্বর জলমা ইউনিয়নটিকে পৌরসভায় উন্নীত করার সময়ের একমাত্র দাবি। উল্লেখ্য, এই বিষয়ে নবম সংসদ 2010 সালে আমি মহান সংসদে উপস্থাপন করেছিলাম। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু বরগুনা 1, আপনার সময় 2 মিনিট। যে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হলো ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বেকার কর্মীদের সরকারিভাবে স্থায়ীকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার প্রাপ্ত কর্মসূচিগুলোর মধ্যে একটি অন্যতম, যা দেশের বেকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমান সরকার 2008 সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের জন্য শিক্ষিত বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2009-10 অর্থ বছরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গ্রহণ করেছিলেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত 2,28,129 জনের বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মসংস্থান এবং 50,399 জনের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। এই কর্মসূচির 8টি পর্বের কার্যক্রম এরই মধ্যে সমাপ্ত হয়েছে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর এসব প্রশিক্ষিত তরুণ যুবদের অধিকাংশই এখন বেকার। মাননীয় স্পিকার,
আধুনিক বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা 2010 সালের 6 মে বরগুনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে প্রায় 2 লাখ মানুষের উপস্থিতিতে এই পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন। আমার স্পষ্ট মনে আছে, আমি সেই বিশাল জনসভাটি উপস্থাপনা করবার গৌরব অর্জন করেছিলাম। মাননীয় স্পিকার, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির চাকরিচ্যুত সেই সব বেকার তরুণদের সাথে আমার নির্বাচনী এলাকায় প্রতিনিয়ত দেখা হয়। তাদের অবর্ণনীয় দুঃখ কষ্ট আমি প্রতিনিয়ত অবলোকন করি। মাননীয় স্পিকার, সরকার ইতিমধ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি একটি প্রকল্প আকারে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভাব্যতা যাচাই করতে একটা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি এই গুরুত্বপূর্ণ বিষয়টি সদয় বিবেচনার জন্য আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান সুমন, ময়মনসিংহ 8। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে সম্পর্কে মাননীয় রেলপথ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার একমাত্র রেল স্টেশন এবং সোহাগী ইউনিয়ন রেল স্টেশন চালু এবং ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ভৈরবগামী 2 জোড়া ট্রেন চালু প্রসঙ্গে আমার সংসদীয় এলাকার ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ পৌর এলাকার একমাত্র রেল স্টেশনটি 1 মার্চ 2024 তারিখ থেকে বন্ধ হয়ে যায় জনবল সংকটের কারণে। আমার উপজেলার সোহাগী রেল স্টেশনটিও একই কারণে কয়েক বছর আগে বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী 1 জোড়া এবং ময়মনসিংহ থেকে ভৈরবগামী 2 জোড়া ট্রেন নিয়মিত চলাচল করার কারণে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু 2020 সালে করোনা মহামারীর সময়ে রেল যোগাযোগ বন্ধ করার সময় 3 জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে অন্যান্য ট্রেন চালু হলেও স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় এই 3 জোড়া ট্রেন চালু হয়নি। মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বন্ধ 3 জোড়া ট্রেন চালুর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং জনবল সংকটে বন্ধ হওয়া 2টি রেল স্টেশনকে পুনরায় জনবল প্রদানের মাধ্যমে চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় রেল মন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, লক্ষ্মীপুর 4 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ 10। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধি 71 বিধি অনুসারে জরুরি গণভুক্তন বিষয়ে রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নোটিশে উত্থাপনী বিষয়, আমার নির্বাচনী এলাকায় গফরগাঁও রেল স্টেশনে একটি আধুনিক ভবন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকায় 155 ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা রেল স্টেশন প্রায় 137 বছর পূর্বে 10ই ফেব্রুয়ারি 1886 সালে ব্রিটিশ আমলে বহু পুরাতন একটি রেল স্টেশন। তখন ঢাকা ময়মনসিংহ রেল স্টেশন স্থাপনের জন্য প্রথম 4টি রেল স্টেশনের মধ্যে গফরগাঁও রেল স্টেশন একটি। অত্র উপজেলায় 6 লক্ষ জনগণের যাতায়াতে এই আন্তর স্টেশনের একটি রেল স্টেশন দরকার আধুনিক। উক্ত রেল স্টেশন দিয়ে গফরগাঁও উপজেলার মানুষ সহ পার্শ্ববর্তী উপজেলা লোকজনও যাতায়াত করে। ব্রিটিশ আমলের তৈরি বর্তমানে এই রেল স্টেশন বিল্ডিংটি অনেক পুরনো জরাজীর্ণ। বিভিন্ন সময় বৃষ্টি বাদলে এটি যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে উক্ত রেল স্টেশনের ভবনের ব্যাপারে বহুবার বক্তব্য দিয়েছি, কিন্তু অদ্যাবধি পর্যন্ত এই রেল স্টেশন ভবন নির্মাণের ব্যাপারে কোনো রকম ব্যবস্থা হয়নি। মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে গফরগাঁওবাসীর কথা চিন্তা করে এবং গফরগাঁও থেকে বিভিন্ন সময়ে আমরা ময়মনসিংহ এবং ঢাকা রাজপথে বিভিন্ন আমাদের রাজনৈতিক প্রোগ্রামে আমরা মিটিং মিছিল নিয়ে আমরা গফরগাঁওয়ের রাজপথ, ঢাকা রাজপথ এবং ময়মনসিংহের রাজপথ আমরা গফরগাঁওয়ের মানুষ আমরা নেতৃত্ব দেই। কাজেই আমাদের এই ব্রিটিশ। ধন্যবাদ মাননীয় সদস্য।
মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান, গাইবান্ধা 5, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নোটিশের উত্থাপিত বিষয় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট স্থাপন প্রসঙ্গে। রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে শুধুমাত্র রংপুর এবং দিনাজপুর মেডিকেল কলেজে আইসিইউ ইউনিট রয়েছে। গাইবান্ধা সহ অন্য 6টি জেলা সমূহে আইসিইউ সুবিধা নেই। গাইবান্ধা সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল দূরত্ব প্রায় 77 কিলোমিটার এবং বগুড়া মেডিকেল কলেজের দূরত্ব 66 কিলোমিটার। গাইবান্ধা শহর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মুমূর্ষ রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আইসিইউ সুবিধা নিতে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিধায় আমার অনুরোধ মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট গাইবান্ধা জেলার সদর হাসপাতালে একটি আইসিইউ ইউনিট স্থাপনের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জনটি শেখ হাসিনার মাননীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই নোটিশটি দিয়েছি যে গাইবান্ধা জেলায় একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে। গাইবান্ধায় তেমন কোনো কর্মসংস্থান নেই। আমাদের এলাকার মানুষ অত্যন্ত গরিব এবং নিরীহ, অল্প পয়সায় এই শ্রমিক পাওয়া যায়, কিন্তু ওখানে কোনো কর্মসংস্থান না থাকায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে গেলে খাস জমি লাগবে। আমাদের অঞ্চলে খাস জমি আমার এলাকায় নেই। কাজে এখানে যে জমিটা আছে সেই জমিতে যদি একেবারে বড় রাস্তার উপরে, হাইওয়ের উপরে যে জমিটাকে আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে এবং বেজা একটি নোটিশও ডিও লেটার দিয়েছি যে এই অর্থনৈতিক অঞ্চলটা 1500 একরের মতো জমি আমাদের আছে, কিন্তু এটার দাম খুব অল্প পরিমাণ, স্বল্প, এই জন্য যে এটার রাস্তা করতে হবে না। খাস জমিতে রাস্তা করতে গেলে যতটুকু পয়সা ব্যয় হবে তার চেয়ে আমরা বিশ্বাস করি যে সমপরিমাণ অর্থ দিয়ে আমরা এই জমিটাকে কিনতে পারবো। কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে খাস জমি ব্যতীত বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে না, তাই আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার জন্য 71 বিধিতে নোটিশ দিয়েছে। উনি মানবতার মা। আমাদের অঞ্চলের সম উন্নয়নের জন্য গাইবান্ধায় তেমন কোনো কর্মসংস্থান নাই বিধায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য যে জমিটা ক্রয় করে অল্প মূল্যে, এবং যেহেতু রাস্তা করা যাবে না সেহেতু ওখানে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা যেতে পারে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য ফরিদুন নাহা জায়েজি, মহিলা আসন 43, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় রামগতি কমলনগর উপজেলাতে বাস্তবায়নাধীন মেঘনা নদীর তীর রক্ষাবাদ প্রকল্প প্রসঙ্গে। মাননীয় স্পিকার, দীর্ঘদিন থেকে মেঘনা নদীর ধারাবাহিক ভাঙ্গনে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলায় প্রায় 240 বর্গ কিলোমিটার এলাকার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই সময় ভিটেমাটিহারা বাস্তুহারা হয়েছে প্রায় লক্ষাধিক পরিবার। রামগতি ও কমলনগরবাসীর দুঃখ দুর্দশা বিবেচনা করে বাঙালি জাতির আলোকবর্তিকা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2021 সালের জুন মাসে 31 কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীর তীর রক্ষাবাদ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন করেন। ঠিক সময়ে একযোগে কাজ না শুরু হওয়া এবং ধীর গতিকে ডালা প্রকল্পটির কাজ চলতে থাকায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে জনমনে হতাশার সৃষ্টি হয়েছে। অতি দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন না হলে আরো বিস্তীর্ণ জনপদ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর 2। অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান, খুলনা 6। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে নোটিশটা এখানে উপস্থাপন করেছি, আমার নির্বাচনী এলাকা পাইকগাছা এবং কয়রা দুর্যোগ প্রবণ এলাকা। এই এলাকায় 2009 সালে আইলাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। এই লণ্ডভণ্ড দৃশ্য পরিদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2010 সালে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। কয়রা উপজেলার বামিয়া ইউনিয়ন পরিষদের মাঠে বিশাল জনসভায় তিনি অনেক প্রতিশ্রুতির মধ্যে পাইকগাছা উপজেলার জন্য একটি কৃষি কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। কৃষি কলেজ স্থাপনা হয়েছে প্রায় শেষ, কিন্তু সেখানে কোনো জনবল নিয়োগ হয়নি। ছাত্রছাত্রী সেখানে ভর্তির কার্যক্রম শুরু হয়নি, অধ্যয়নের কোনো কাজ শুরু হয়নি। আমি এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী বরাবর আমি একটা ডিও লেটারও দিয়েছি যে এই লবণাক্ত এলাকায় কোনো স্থাপনা যদি জনমানব শূন্য থাকে তাহলে সেটা অতি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং সেটা যে স্থাপনা তৈরি হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে। অতএব আমার অনুরোধ যে অতি দ্রুত সেখানে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু করে জনবল নিয়োগের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চালু করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, বগুড়া 5। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয় হলো বগুড়া জেলার শেরপুর উপজেলার ধুনুট মোড় থেকে কলেজ রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকা 40, বগুড়া 5, শেরপুর ও ধুনুট উপজেলা নিয়ে গঠিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সড়ক পথে আন্তর্যোগাযোগ তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে 16 জেলায় সড়ক যোগাযোগ সহজ করতে নির্মিত ঢাকা রংপুর পর্যন্ত 4 লেন সড়ক এর অংশ বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনুট মোড় থেকে কলেজ রোড পর্যন্ত। ধনুট মোড়টি ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ হয় প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটে থাকে। সে কারণে উক্ত স্থানে যানবাহন গতি ও যানজট মুক্ত রাখার লক্ষ্যে ফ্লাইওভার নির্মাণ করা অতীব জরুরি হয়ে পড়েছে। ধনুট মোড় থেকে কলেজ রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হলে উত্তরবঙ্গের যে গেটওয়ে এই শেরপুর ঢাকা রংপুর মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শত শত আন্তঃবাস, ট্রাক, লরি সহ সকল ধরনের হালকা ভারী যানবাহন চলাচল করে। ধনুট মোড় আন্তঃযোগাযোগ ও বাসস্ট্যান্ডকে যানজট ও দুর্ঘটনা মুক্ত রাখার লক্ষ্যে জরুরি ভিত্তিতে ধনুট মোড় থেকে কলেজ রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা একান্ত প্রয়োজন। আপনারা জানেন যে আমরা যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই সড়কগুলো 4th লেন উপনীত করেছেন মানুষের যানজট নিরসনের জন্য, কিন্তু এখানে রংপুর থেকে বগুড়া, ঢাকা থেকে রংপুর পর্যন্ত মূল যে শেরপুরের যে গেটওয়ে এখানে ফ্লাইওভার নির্মাণ না হলে সেই যানজটের অবস্থা থেকে মানুষ রক্ষা পাবে না। অর্থাৎ বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করে আমি বিশেষ অনুরোধ করছি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 5। অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম শাহনেওয়াজ, পিরোজপুর 3। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় হলো আমার নিজ নির্বাচনী এলাকা 129 পিরোজপুর 3 মঠবাড়িয়া উপজেলার বাবনা, পাথরঘাটা ও ভান্ডারিয়া উপজেলার আংশিক ধাওয়া ও ইকরি ইউনিয়ন সহ মঠবাড়িয়া উপজেলায় 40 মেগাওয়াট সম্পন্ন পাওয়ার গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। উপকূলীয় অঞ্চল হিসাবে এই উপজেলায় প্রতি বছর বন্যা, সাইক্লোন, সিডর ও আইলা সহ নানা প্রকার প্রাকৃতিক ঘূর্ণিঝড় হয়েই থাকে, যার ফলে প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে গাছ ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়
ওই সময় বিদ্যুৎ আসতে দীর্ঘ সময় লাগে। তখন বিদ্যুতের লাইন সংযোগ দিতে 10-15 দিন সময় লেগে যায়। তখন বিদ্যুতের চাহিদার জন্য প্রত্যেকটি পরিবার হাহাকার করে। বিদ্যুতের অভাবে ছোট বড় মাঝারি শিল্প কারখানা তখন উৎপাদনের ক্ষমতা হ্রাস পায়। গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মকভাবে জনদুর্ভোগ দেখা দেয় এবং প্রচন্ড গরম তাপাদেহে লোকজন দিশেহারা হয়ে পড়ে। বিশেষ করে এলাকার মৎস্যজীবী, কৃষক, খামারি, ছোট বড় মাঝারি শিল্প কারখানা বিদ্যুতের অভাবে বিপাকে পড়ে। তাই মঠবাড়িয়া উপজেলার মধ্যবর্তী গুলশেখালী স্থানে 40 মেগাওয়াট সম্পন্ন একটি পাওয়ার বিদ্যুৎ সঞ্চালন আইন স্থাপন করা হলে অত্র এলাকা 3টি উপজেলা তথা মঠবাড়িয়া, পাথরঘাটা, বামনা ও ভান্ডারিয়া উপজেলার ইকরি দাওয়া ইউনিয়নের লোকজন উপকৃত হবে এবং বিদ্যুতের অসহনীয় দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, চাঁপাইনবাবগঞ্জ 3 অনুপস্থিত। মাননীয় সদস্য নিলুফার আঞ্জুম, ময়মনসিংহ 3 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে আজকে নোটিশটি উত্থাপন করছি। আমার নির্বাচনী এলাকা 148, ময়মনসিংহ 3। এখানে সারা বাংলাদেশে 111টি মা ও শিশু কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তার মধ্যে গৌরীপুর উপজেলা সেটি 34তম এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে এটি দ্বিতীয়। তা সত্ত্বেও এখানে বহুবিধ অব্যবস্থাপনা এবং অনেক কিছুর অভাব রয়েছে, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত চিকিৎসক এবং জনবলের স্বল্পতা, বিদ্যুৎ ব্যবস্থার বেহাল অবস্থা। বিদ্যুৎ চলে গেলে পুরো ভবনটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং চিকিৎসক ও রোগী উভয়েরাই বিপাকে পড়ে যান। দিনের আলো চলে গেলে একটা ভৌতিক অবস্থার সৃষ্টি হয় এবং সেখানে মাদকাসক্ত এবং মাদক সেবনকারীদের অভয়ারণ্য এরকম অবস্থা বিরাজ করে। আর এই ভবনটিতে যারা সেবা নিতে আসেন সে ধরনের স্বজনদের বসার কোনো ব্যবস্থা নেই। চিকিৎসা সেবা প্রদানকারীদের জন্য একটা কোয়ার্টার আছে, কিন্তু সেই কোয়ার্টারটি এখনো হস্তান্তর করার আগেই বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি চুরি হয়ে গেছে, এমনকি জানালার গ্রিল পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে। কোয়ার্টারের মাঝামাঝি 2টি পরিত্যক্ত ভবন আছে, যেগুলো ভৌতিক পরিবেশের সৃষ্টি করে এবং সেগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি। মা ও শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলা করার জন্য সেখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। সীমানা প্রাচীর মেরামত এবং নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়ার প্রয়োজন। নিরাপত্তা কর্মীদের 24 ঘন্টা সেখানে থাকার ব্যবস্থা করা বাঞ্ছনীয়। মাননীয় আমাদের আগে জাতীয় সংসদ সদস্য ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান, তার তত্ত্বাবধানে এবং তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে এই স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করেছিলেন, যেটা সুফল পাওয়ার কথা আমার 148 ময়মনসিংহ 3 গৌরীপুর উপজেলার বাসিন্দাদের। কিন্তু এই সমস্ত অব্যবস্থাপনার কারণে গৌরীপুর উপজেলার মা ও শিশুরা অত্যন্ত খুব জটিল অবস্থা এবং খুব বিপাকে আছে, যেটা নিরসনের জন্য এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি সার্বিক সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা করে মা ও শিশু সমস্যা সমাধানে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ADM শহীদুল ইসলাম, আপনি মাগরিবের বিরতির পরে বলবেন। জি মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।